মুদের ঘর মুদের আশা মোরই বাংলা ভাষা তোমার কোলে তোমার ভুলে কতই শান্তি কতই ভালোবাসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে বরাক টাইমসে স্বাগত জানাই। বরাক টাইমস এমন একটি সংবাদ মাধ্যম সবসময় চায় ব্যতিক্রমী কোনো একটি কাজ নিয়ে আসতে, নিউজের তৎপরতার সঙ্গে সঙ্গে। কয়েকদিন আগে আমরা একটি সিলেটি সম্মেলন শুরু করেছিলাম। আজ আমরা নতুন একটি অন্যতম অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, সাহিত্যের আড্ডা। আমরা জানি মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধের সমান, আর আমরা বরাক উপত্যকার বরাকবাসী যারা বাংলা ভাষার সঙ্গেও সিলেটি ভাষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বরাকে অনেক প্রতিভা রয়েছেন, কিন্তু তাহাদের কথা কে শুনে? সেই চিন্তা ভাবনা নিয়ে আজকের এই অনুষ্ঠান সাহিত্যের আড্ডা। আমার সঙ্গে আজ আমাদের বরাক টাইমস স্টুডিওতে এমন একজন ব্যক্তি রয়েছেন, বরাকের প্রতিভা। উনি পেশাগত হিসেবে শিক্ষক, তাছাড়াও আমার বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া দেখি উনি বিভিন্ন ধরনের কবিতা নিজের কলমের আগামী শুরু করেন। উনি আর কেউ নয়, মিস্টার আলতাফ আহমেদ। আপনাকে আমাদের বরাক টাইমসে স্বাগত জানাই। আপনাকে স্বাগতম। আপনাদের চ্যানেলকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যারা আমার এই অনুষ্ঠানের সঙ্গে জুড়বে বা দেখবে, আমি সকলের প্রতি সালাম, নমস্কার, স্বাগতম জানাচ্ছি। স্যার, আমরা প্রায় সময় দেখি আপনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কবিতা নিজের কলমে লেখেন। এটা কতটুকু বাস্তব? সত্যি আপনি নিজে লেখেন না অন্য কারো কোথা থেকে কোনো কপি করেন? আপনার কথাটা খুবই মূল্যবান। বাস্তবে অনেকে হয়তো আমাকে ব্যক্তিগতভাবে চেনে বা জানে, তো প্রথমে অনেকে ভাবছিল বা ভাবনার বিষয় এটা সত্যি। আচ্ছা, যে এই মানুষটা অত মানে নলেজও নেই, বা কীভাবে এই কবিতা লেখা ওটা ওনার দ্বারা সম্ভব হবে, এটা অনেকে ভাবছিল। আচ্ছা। তারপরে আমি আস্তে আস্তে লেখা শুরু করি। যাই হোক, লিখতে লিখতে আমার কবিতা লেখা শুরু প্রায় বছর খানেক থেকে আমি চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা। দেখুন, একটা কথা, কবি বলতে অনেক মূল্যবান জিনিস, কিন্তু আমি কিন্তু কবি বলতে কাব্য যারা লেখে বা কবিতা লেখে তাকে কবি বলে। আমি সেই পর্যায়ে কোনো ব্যক্তি নয়, পণ্ডিত নয়, জাস্ট একটা অন্তরাত্মার কথা। কবিতার যে বিষয়টা এটা অত্যন্ত কঠিন, যেটাকে খুঁজলে পাওয়া যায়, ওটা আলাদা একটা দুনিয়া। সেই দুনিয়ায় যেতে হয়, ভাবতে হয়, অনেক গভীরে যেতে হয়, কিছু পাওয়া যায়। তো এইভাবে আমি শুরু করলাম। আমার প্রথম কবিতাটা কিছুটা বিদ্রোহের সুরে আসলো। আচ্ছা, এইটাই। কখন থেকে আপনি প্রথম কবিতাটা শুরু করলেন? প্রথম কবিতা কখন রচনা করেছেন আপনি? কি হবে 6-8 মাস শুরু করছি। প্রথম কবিতাটা কি ছিল আপনার? কবিতাটা অ্যাকচুয়ালি দেশাত্মবোধ, অথচ বিদ্রোহ মিশ্রিত বললেও কিন্তু অন্তহীন ভালোবাসাও লিখেছি, কিন্তু লিখে আবার আমি কিছুটা বিদ্রোহের সুরও এসে গেছে এখানে। আমি আলতাফ আহমেদ, বদরপুর টিকরপাড়া, একটা প্রত্যন্ত অঞ্চলে আমার বসবাস। আপনার কথা কেটে সুপ্রিয় দর্শক, উনি একটা শব্দ ব্যবহার করেছেন, টিকরপাড়া। উনি টিকরপাড়া থেকে আমাদের প্রত্যন্ত অঞ্চল, বদরপুরের প্রত্যন্ত অঞ্চল টিকরপাড়া, সেই টিকরপাড়া থেকেই উনি বিলং করছেন আমাদের বরাকবাসীদেরকে। তাই আমি আপনাকে অনুরোধ করবো আপনার যে প্রথম যে কবিতা, সেই কবিতাগুলি লাইন আবৃত্তি করার জন্য। আমি লিখেছিলাম অন্তহীন ভালোবাসা। আচ্ছা। আমি ভারতবাসী, এটাই মূল পরিচয়। হে জননী জন্মভূমি, সীমাহীন ভালোবাসা কখনো হবে না হয়। আমি হতে পারি দুর্বল, যুগান্তরের বেবিচারে দুর্বার। আমি নয় সংকট, আমি মুক্তি, আমি যুক্তি স্বতন্ত্রের ভাগিদার। আমি আঘাতে দগ্ধ জীর্ণ ক্লান্ত পাখি, আমি সৈনিক, আমি দৈনিক দুপুরের অস্ত যাওয়া দুর্যোগ দিনান্তির চরম সাক্ষী।
আমি প্রভাত, আমি দুপুর, আমি পড়ন্ত বেলার তথ্য, আমি অঙ্ক, আমি সূত্র, আমি জঙ্ক পঙ্ক জটিল সত্য। আমি জানি রক্ত জলা বীরত্বের কাহিনী বিতে যাবে না বলিদান হে বীর সেনানী। আমি নয় উপহাস, আমি চেপে রাখা ইতিহাস, আমি নির্ভয়, আমি ধাম্বিক বড় বিজ্ঞ। আমিও মানুষ আছি, মোর প্রাণ দেশের জন্য প্রয়োজনে দিতে পারি জান। আমি নয় ঘুমন্ত, আমি জাগ্রত, আমি নির্বাক জ্বলন্ত অগ্নিশিখা। শেষ সুন্দর কবিতা। তারপর একে একে কবিতা মোট এখন পর্যন্ত কয়টি কবিতা আবৃত্তি করছেন, এখন পর্যন্ত রচনা করেছেন? মানে 60-70টা কবিতা আমি লিখেছি। 60-70। এর মধ্যে কিছুটা সিলেটিভ আছে আমাদের গ্রামাঞ্চলে। মানে আমাদের গ্রামাঞ্চল বরাক উপত্যকার প্রধান যেটি ভাষা বলা হয় সিলেটি, তো এটাও- সিলেটি ভাষায় কোনো কবিতা রয়েছে কি? হ্যাঁ, সিলেটি ভাষায় একটা কবিতা বলবো আবৃত্তি করার জন্য। সিলেটি ভাষায় আছে। এটা মানে সত্যযুগ, সত্যযুগ বলে আমি লিখেছিলাম যে ওই যে দেখছো জলে গেরা মধ্যখানে ছর, ওইখানেই জন্ম মোর আছে বংশধর। বাঘবালুর কত ছিল জঙ্গলের ভিতর, বাসযোগ্য করে তুলল গ্রামখানি মোর। সংখ্যায় অল্প ছিল, ছিল মনোবল, খোলা মনে হাসত সবাই রসিক বিকল। মায়া মমতা ছিল সমাজের ভিতর, নীরবে মানত সবাই নির্দেশ মান্যবর। মাঠে সবুজ বিপ্লব, বাড়িতে ফসল, গোয়াল ভরা গরু ছিল রকমারি ফল। মান সম্মানের বয় ছিল, ছিল মর্যাদা, মিলেমিশে থাকতো সবাই সদা সর্বদা। দর্বে কর্মে মতি ছিল, ছিল বাহুবল, ছোটখাটো রূপ বুক কর্মের চোটে তল। যদিও সম্পূর্ণটা চির আমাদের সিলেটিতে আসেনি, হ্যাঁ, সিলেটি তবুও আপনি কি আগামীতে এই চেষ্টা করবেন নাকি যে আমাদের যে সম্পূর্ণ সিলেটিতে? আর সিলেটি আছে। আমি যেমন আমি কলির যুগ বলে লিখছিলাম আচ্ছা যে হায়রে মহামাস কত দামর কিনা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এর থেকে ভালো ছিল, এর থেকে বালা আসলো পুণ্যাবর্তির দেখেন না। আচ্ছা, এটা অনেক সুন্দর করবেন। সাইরবে আইল দিয়ে ওর মাসর চাষ, 3 মাসে ফুলাইয়া যেন বালিয়াস। বালিয়াস কুদ্দুসালের খদুজার হরগুরু খদু, ইঞ্জেকশন মারিয়া সাইরো দিনে দাদু। গাঙ্গি মাছর দাম শুনিয়া মেটিজার আল্লাহ, সবজির বাজার গিয়া দেখি উষ্টা কদু পাল্লা। উষ্টা করে ভালো। 7 দিনের খাটল ভাড়া, দেখার পর গিরাইয়া আটা, আর জুতুইয়া বইয়া পড়ে কিসমত টাটা। সুন্দর কথা সত্যি। আমাদের আঙ্গুরা ফেল কথা নামি দামি ফল, থোড়া দুকু ফাজিল খাইলে শরীরের দুর্বল। সারাদিন লুটফুট রাই তুইলে উরু, আর খালি পেটে রেবলেট খাইয়া তার বাদে হরু। সত্যি অতি সুন্দর কবিতা। এখন পর্যন্ত আপনি প্রায় 60 থেকে 70টি কবিতা 70টা আমি লিখেছি। কি আপনার আগামীতে কি করবেন বলে কি মনোভাব নিয়েছেন? মানে দেখুন একটা কথা, আদৌ আমি কালকে কোনো কবিতা দিতে পারবো কিনা এর সার্টিফিকেট কিন্তু নাই। কেন? জানি না, কবিতা জগতে অনেক ব্রিলিয়েন্ট কবি হচ্ছে। কবি শিক্ষা এক জিনিস, আমি ভাবি শিক্ষা এক জিনিস, নলেজ এক জিনিস, কবিতা অন্য জিনিস। মানে এটা আমি পার্সোনাল আমি আমার ক্ষেত্রে বলছি যে কালকে হয়তো আমি এই অধ্যায় থেকে আমার মস্তিষ্ক অন্যদিকে চলে যেতে পারে, কিছু নাও দিতে পারে। অর্থাৎ এই যে একটা জগৎ, এই জগৎটা থেকে আমি হয়তো কোনো পরিবর্তন, কোনো কারণবশত আমি জগৎটা থেকে অন্যদিকে মোড় ঘোরালেই আমি মনে করি আমার ভিতরে যে কবি সত্তা যেটা আছে সেটা হঠাৎ হয়তো বিলীন হয়ে যেতে পারে, আমি কিছু নাও দিতে পারি। এটা সার্টেনিটি কিছু নেই যে আমি আগামীতে আরো ভালো ভালো কবিতা দিতে পারবো কিনা, বা আরো দিতেও পারবো নাও দিতে পারবো, সেটার কোনো গ্যারান্টি কিন্তু নেই। এখন পর্যন্ত যেগুলো কবিতা আপনি লিখেছেন তার মধ্যে সবগুলো তো সোশ্যাল মিডিয়ায় আপনি প্রকাশ করেছেন। হ্যাঁ, social media। এর মধ্যে কোনো বিতর্কিত কোনো মনোভাব কোনো এসেছে? বিতর্কিত নাই, অনেক ভালোবাসা আমাকে অনেকে সত্যি সত্যি আমি গর্বিত। আমার মানে যারা কবিতা যারা ফলো করেন, অনেক শ্রদ্ধার পাত্র, আমি ওনাদেরকে শ্রদ্ধা করি। কারণ অনেক সময় ত্রুটি তো থাকবে, আমারও থাকবে, আরও অনেকের থাকে। অনেক ত্রুটি আমাকে ধরিয়ে দিয়েছেন বা আমাকে এগিয়ে যাওয়ারও অনেক পরামর্শ দিয়েছেন। আর ওদের ভালোবাসায় আমি কিন্তু আরো কিছু উৎসাহ পেয়েছি। আর এই উৎসাহেও আরো কিছু আমি এগিয়েছি। আর অ্যাকচুয়ালি বারবার মানে কি এটার মধ্যে একটা মেন্টালি বা অন্য ধরনের একটা হ্যারাসমেন্ট, সেটা শারীরিকভাবে বারবার চেয়েছিলাম। বাংলাদেশের তো সিলেট যে জেলাটা, সেই জেলা তো আমাদের সিলেটি বা বাংলায় বাংলা ভাষার প্রভাব বেশি। সেখান থেকে কি কোনো আপনার? দারুণ ওখানে আমি যাই হোক, আমার কোনো কারণে বশত আমার 2-3টা আইডি মানে লস্ট হয়ে গেছে।
আইডি নষ্ট হয়ে গেছে, কিন্তু প্রথম অবস্থায় আমার বাংলাদেশে এই সিলেটিগুলা মানে গিয়েছিল, অনেক ভালো ভালো মানে যারা বাংলাদেশ থেকে আমাকে রেসপন্স দিয়েছে, আচ্ছা মানে ওনারা সিলেটি ভালো আছেন। বিশেষ করে দেখা যায় বরাকবেড়িতে আসছেন না আমার থেকে হাজার হাজার গুণাবলী সম্পন্ন মানুষ সেখানে আসেন, মানে কবিতা যারা লেখেন আমি তাদের কবিতাকে শ্রদ্ধা করি, কিন্তু তাদের লাইনে আমার কবিতাটা কিন্তু অন্য। আমি কবি বা আমার কবিতাটা যে শ্রেষ্ঠ এমন কোনো পর্যায়ে আমি নিতে চাই না, ওদের কবিতাই আমি বলি ভালো, মানে উন্নত মানের কবিতা। আর আমার এগুলা আপনি এমনি কাহাকে অনুসরণ করে সেই আপনার এই কবি যুগের দিকে এগিয়েছেন? কাকে অনুসরণ না, করেন? এটা অ্যাকচুয়ালি বলতে অনুসরণ বা অনুকরণ মানে আমি কোনোটাই করিনি। আমি মনোভাবটা আপনার থেকে- মনোভাবটা হঠাৎ মানে অ্যাকচুয়ালি ভাবনা, মানুষ যদি আমি ভাবি যে মানুষের কোনো কিছু নিয়ে ভাবে আর কি, হুম, যে আমার মনে হয় মানুষে কোনো একটা কর্ম সফল করতে হবে। সফল করতে পারবে, হুম, এই ধরনের একটা মানে একটা টেন্ডেন্সি জাগিয়ে তুলতে হয়। হুম, যে কোনো জিনিস নিয়ে একটা গভীর ভাবনা ভাবনা একটা অন্য একটা মস্তিষ্কে বা অন্য একটা দুনিয়ায় গেলে অনেক কিছু পাওয়া যায়, যেটা অটোমেটিকই এসে যায় নিজের মন সেই সঙ্গে মিলিয়ে অনেক কিছু। যেমন আমি কিছু রাজনীতিরও মানে যেমন লিখেছিলাম একটা রহস্য আর আমি প্রশ্ন করতে চাইছিলাম যে বর্তমান রাজনীতির উপর কোনো কবিতা রয়েছে কি আপনার? আছে, কিন্তু এগুলো আমি রাজনীতির নয় বলতে, এটা রাজনীতি বললে ভুল হবে, রাজনীতি নয়, তবে একটা মানব কীর্তি, আচ্ছা আচ্ছা মানব কীর্তি বলে আমি এনেছি। যেমন সভ্যতা নৈব্য যুগে গড়ছে নতুন ইতিহাস, আচ্ছা বর্ণবাদ জাতপাত হিংসায় করছে বিনাশ, ব্রহ্মাণ্ডকে করবে গ্রাস, শক্তির নিকৃষ্ট বিনাশ। কত ধ্বংস বিনাশ নিরপরাধ মানুষের নিঃশ্বাস, কত সাধনার ইতিহাস, কত আত্মার অভিশাপ, সুকার্ত মানুষের ক্রন্দন ক্ষুধার্তের বিলাপ। বিজ্ঞানের চরম আশীর্বাদ জীবাশ্মে করেছে গ্রাস, অশ্লীল প্রেমের উৎপাতে জগৎময় চলছে ত্রাস। বাড়ছে সংকট, ছুটছে ভাইরাস, নেই পরিত্রাণ, জাগ্রত বিবেকের ঔরসে জন্ম পৃথিবী শুনশান। কত পাপ সইছে পৃথিবী, দইছে পাপ গঙ্গা, লক্ষ লক্ষ মন্দির মসজিদ এই পৃথিবীতেই মক্কা। এটাই এনেছি। সুন্দর কবিতা। আবার আমি বলবো আপনাকে একটা আমাদের সিলেটি কবিতা যদি পরিবেশন করেন। ঠিক আছে। সিলেটি মিশ্রিত বললেই চলে, স্মৃতির পাতায়, আচ্ছা আচ্ছা যেটা আমাদের মানে আমরা যখন ছোট ছিলাম মানে প্রায় বাস্তব ছিল। এই কথাগুলো কবিতার মধ্যে আমি তুলে ধরেছি। উপস্থাপন করেছেন। হ্যাঁ, যেমন বাপরে বাপ, স্নেহ করা মনটা তবে সূর্যের মতো তাপ, হুম, আহা মাধুরী দয়ার সাগর যেন সব দুষ্মাপ। 1400 কুটনি বলি দাদির পাশে তাক্ত ফলমূল, জাপটি বেড়ে লাঠি ধরে পাক বসিয়ে গুল। আমাদের দাদির বেলায় সেরকম আমরা করতাম। চালের ফাঁকে চড়ুই পাখি করতো নতুন বাসা, খাপ ডাকলে মা বলতো আত্মীয় আসবে আশা। নিশারাতে কুলির ডাকে লাগতো গন্ডগোল, সকাল হতেই আনাগোনা বিপদ অনুকূল। আকাশ যখন খেলা করতো মেঘরুদ্দুর নিয়ে, সুর তুলিয়ে সবাই বলতো ক্যাকশিয়ালের বিয়ে। জ্বর তুফানে আমের তলায় লাগতো গন্ডগোল, আমের গড়ে লঙ্গি বসে হাসির সুরগুল। পহর রাত্রে কুহু করে কোকিল পাখির সুর, দাদু বলতো ওর নাকি দুঃখ ভরপুর। গুড়ের আলো পড়ে যখন ছালে দিত ছায়া, সময় ধরে বই নিয়ে স্কুল পানে যাওয়া। আমাদের সমস্ত 2020 সম্পূর্ণ একটি ভয়াবহতা ছিল। সমস্ত বিশ্ব তথা ভারত তথা আমাদের করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস নিয়ে কোনো কবিতা আপনি লিখেছেন? হ্যাঁ, আমি অবশ্যই করোনা ভাইরাস নিয়ে মানে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি কবিতা লিখেছি 2-3টা। আচ্ছা, একটা কবিতা যদি আবৃত্তি করতেন। আমি উন্মুক্ত লিখেছিলাম, স্রষ্টা তোমার সৃষ্টি অসহায় বয়ে বয়ে কাটছে নীরবে, রাত্রি নিজুম আসছে না ঘুম, উঠবে কি সূর্য পুরবে, থামবে কি জ্বর না ভাঙবে ঘর, শঙ্কায় আছে সব, অজানা আতঙ্কে ভুগছে মানুষ, মুক্ত করো রব। ডাকছে মন্দির, ডাকছে মসজিদ, ডাকছে গুরুদুয়ার, বিশ্বাসে আজ পড়ছে বাধা বন্ধ করে দুয়ার। সত্যি হাহাকার বাড়ছে প্রথম বিশ্বে উত্থাল পরিবেশ, দুর্বল দেশের দুর্বল মানুষ খাদ্যের সংকটে শেষ। মৃত্যুর স্বাদ এত যে বিষাদ, চাঞ্চল্য বাড়ছে মনে, সর্বনরক গুলে গিয়ে চুপছে সংকট পরিত্রাণে। আরো লিখেছি আমি। আমরা একটা কথা শুনলাম,
করোনা ভাইরাস নিয়ে 2020 যেভাবে ভয়াবহতা ছিল সেই নিয়ে সত্যি সেই কবিতার মধ্যে সেই করোনা ভাইরাসের যে সমস্ত পৃথিবীকে যেভাবে ভয়াবহতা রয়েছে সে তার কবিতা সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। ধন্যবাদ আপনাকে। বিভিন্ন ধরনের কবিতা শুনলাম। আপনার আগামীতে আপনি কি করবেন? আপনি কি করবেন? কি প্রতিক্রিয়া হাতে নিয়েছেন? আমি আমি লিখবো, আমি লিখবো, কবি হলেও লিখবো। কবি মানে আমি কবির জন্য বা কবি হওয়ার জন্য আমি কিছু লিখছি মানে আমি যেটা সামনে দেখবো সেটাই লিখবো। যেমন আমি বদরপুর চৌমাথায় একটা কাণ্ড থেকে আমি কবিতা লিখেছি। বদরপুর চৌমাথায় কি হয়েছিল? আমি মানে কবিতাটি শুধু আমার কবিতা মানে কবিতা যারা লেখে প্রথমে 2-4টা লাইন মানে অন্তরের অন্তঃস্থল থেকে সামনে আনতে হয়। আচ্ছা, যেমন আমি লিখেছি বদরপুর চৌমাথায় দাঁড়িয়ে বিবেকহীন কর্ম, আমি দুর্দান্ত কথাবি ফুটপাতে মুচির সাথে যুদ্ধ, আমার সাথে দর কষাকষি আজ হয়ে গেছে সে শুদ্ধ। আমরা সাধারণত নিশ্চয় বুঝতে পারছেন অর্থটা বুঝতে পারছেন। পিছন পানে ভিক্ষুক অনেকক্ষণ ধরে ছুটছে, চৌমাথার মূলে এসে 10টি টাকা জুটছে। আমার চোখের দেখাবে বিষয়, আমার চোখের সামনে মতির সাথে যুদ্ধ, অনেকক্ষণ ধরে কিন্তু এই ভিক্ষুকটি ছুটছে কিন্তু লোকটা দিচ্ছে না। এখানে চৌমাথায় মানুষ জমানো আছে, সেখানে এসে 10টি টাকা দিচ্ছে। লতাপাতা নিয়ে বসে থাকা ব্যক্তির উপর ক্ষুদ্র তীব্র দর কষাকষিতে ছাড় নেই, 70 চুই চুই বৃদ্ধ। 70 বছর হয়ে গেছে বৃদ্ধ, সামান্য লতাপাতা নিয়ে বসে আছে, তার সঙ্গেও দর কষাকষি। নীরবে বসে অন্ধটা ভাবছে থালাটা থাকবে কালি, আল্লাহ ভগবান করে হাল্লা করে নাড়া দিচ্ছে থালি। একটা অন্ধ যদি ফুটপাতের কিনারে একদম নীরব ভাবে বসে থাকে, কেউ কি তাকে দান করবে? আল্লাহ ভগবান করে হাল্লা করে নাড়াটা দিচ্ছে থালি। আমি আনছি এখানে যেটা আমার একদম চোখের সামনে। মূল্যবৃদ্ধি আকাশ চুয়া, ওই দুর্বলটা কি দোষী? সেদিকে কেন দুর্বল বসো নাকের উপর বসি? মানবতাহীন কিছু কর্ম আইনের চুপ কেন দোষী? অসহায় মনে আঘাত, বিবেকটা হয়ে কেন খুশি? সত্যি অনেক সুন্দর কবিতাটি। আপনি আপনার সবার সামনে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার উপর আপনি যে কবিতাটি লিখেছেন। আমি বরফের বুট নিয়েও লিখছি একটা, অনেক সাড়া পেয়েছি। যদি বলেন আপনি কি বলেন? বরফের দামি বুট। আচ্ছা, বরফের দামি বুট। বরফের বুট হইল হরবড় নোট, খেওয়াইন খুশি আর খেওয়াইন সুট। আচ্ছা, আমার সম্পূর্ণ সিলেটি ভাষায় লিখেছেন? সম্পূর্ণ সিলেটি। আচ্ছা। নাম আছে বরাকর শান্তির দ্বীপ, লাখ লাখ বেকারে গিয়ে বিদেশ করা বিক। হ্যাঁ, সত্যি কথা, সত্যি কথা। নিম্ন আর মধ্যবিত্ত সারা বরা, কোন সরকারের সাঙ্গ তুল্য হোক গাঠর মরা। পথ গাঠর হাল নাই সালো নাই সাপ, আর বুট আইলেও পরে শুরু হয় জাত। বাস্তব কথা, বাস্তব। ঘন বইয়া হিসাব করডা হ সিট খার, ফেস লাগাইয়া তৈছেন আমরা বেলার তার। আমরা করি মারামারি থারার মাঝে মিল, এখন মুনিয়ার বলে ওই যার সিজিল। যোগ্য প্রার্থী বানাইতা হলর শখ, কিগুর মাত খেয়ে হুন্ত মিটি যাইব জখ। বিধানসভাত মাত্রে না হে নাই বালা, আর মন্ত্রী গুলামি আইলে হায়রে মালা। এই কতটা আমি রাষ্ট্র কইছি একটা মন্ত্রী আয় হায়রে কত মালা, কিন্তু আস্থা বরাবরের অবস্থাটা এত শোচনীয়। এই দুঃখ কষ্ট মনে নিয়ে কিভাবে আমরা হাততালি দিই, মালা করাই। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি ক্ষুদ্র একজন লেখক। আমার সেদিন দেখেছিলাম আপনি আমাদের অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈ স্মরণে আপনি একটি কবিতা লিখেছেন। সেই কবিতা যদি আমাদের দর্শক বৃন্দকে আপনি আবৃত্তি করে শোনাতেন। সেটা আমি এখনই পড়ছি। দেখুন, এই কবিতাটাও আমি কিন্তু আমার অন্তঃস্থল থেকে, আমাকে 2জন বলেছেন যে পীর শব্দটা আমি প্রথমে করে আনবো। আমি পীর শব্দটা আমি মহামান্য তরুণ গগৈ স্মরণে এই কবিতাটা আমি লিখেছি। জাতপাতের ঊর্ধ্বে উঠে করবে ওই তারুণ্য বীর,
সতেজ হলো ইতিহাস কুশি শঙ্কর আজান ফকির। হুম, সতেজ করলেন ইতিহাস কুশি শঙ্কর আজান ফকির। মন্দির মসজিদ গির্জা চুয়ে পঞ্চকুতে বিলীন, মহামিছিলে ভেদাভেদ বলে কাঁদল হিন্দু মুসলিম। এটা সত্যি। ইতিহাস সাক্ষ্য দেখিনি এমন ব্যতিক্রমী মরদেহ, মরদেহ। কোরআন পুরাণ বেদ বেদান্তের শ্লোক শুনে যায় দেহ। হ্যাঁ, বলুন তো দেখেছেন? হ্যাঁ, বাস্তবতা দেখেছি। বাস্তব দলমতের ঊর্ধ্বে উঠে মানব সেবায় চিরে স্থির। হে মহাবীর অনন্য নদীর, তুমি সাধু সন্ত তুমি পীর। এই যে লাস্টের যে পীর শব্দটা একবার বলুন। পীর শব্দটা আনছি, পীর শব্দটা অর্থ তো শুধু মুসলিম পণ্ডিত তা নয়। হ্যাঁ, পীরের আরো দুইটা শব্দ আছে, মহাপুরুষ আছে, ও, মহাপুরুষ আছে, মহাত্মা আছে। মহাত্মা আছে। যে কোনো একটা নিলেই হয়। হুম, আর যদি কেউ বলেন পীর, আসামে মুসলিম মানে মানুষ কেঁদেছে আমি দেখেছি, কোরআন পাঠ করেছে, ও, অনেকে করেছে, আমার তো করেছে। ওনার জন্য করেছে, নিশ্চয় ভালো মানুষ। হুম, না, না, সত্যি আসামের জন্য অনেক কিছু করেছেন উনি। ধন্য তোমার ইহ জীবন হে মহাবীর, অনন্য নদীর তুমি সাধু সন্ত তুমি পীর। ধন্য তোমার ইহ জীবন, আসামবাসী করছে বরণ, উজ্জ্বল হাসির সাথে কর্মটাও জানি রাখবে স্মরণ। এই কথাই আমি আমার মানে এই কবিতাটা টুইট করেছিলাম। এটা মানে প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সুযোগ্য সন্তান গৌরব গগৈর কাছে টুইটে সেটা গিয়েছিল। আচ্ছা, আমি প্রদেশ কংগ্রেস থেকে ইনফরমেশন পেয়েছি, ওনারা বলেছেন আপনারা এই কবিতাটা নিয়ে জেলায় আসেন, আচ্ছা, ওখানে অস্থি বিসর্জন সভা হবে নিশ্চয়। যাই হোক, এখানে যাওয়ার পর আমি এটা পাঠ করে ওনাদেরকে সম্মান দিয়েছি, বা কবিতাটা ওনার এই একটা ফ্রেমের মাধ্যমে আমি ওনার হাতে তুলে দিয়েছি। আচ্ছা। প্রয়াত তরুণ গগৈর ছেলে গৌরব গগৈ। ধন্যবাদ। আপনি কি আমাদের বরাক উপত্যকার যারা প্রতিভাবান রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আমাদের ওই বরাক টাইমসের মাধ্যমে? বলবো আমার মতো নয়, ওরা আরো অ্যাডভান্স, অনেক ভালো ভালো বিশিষ্ট ভাষা জ্ঞান, খুব পণ্ডিত বর্গীয় মানুষ, খাদ্য জগতে যাদের সুনাম আছে অনেক আছে, বরাক উপত্যকা হাইলাহান্দিতে আছেন। অ্যাকচুয়ালি বাস্তবে আমি এখন পর্যন্ত ওনাদের সাথে পরিচিত হওয়ার হয়তো কোনো সুযোগ মিলেনি। যাই হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার কবিতার মাধ্যমে অনেকের সাথে পরিচিত আমি হয়েছি। আমি বিশেষ করে ওনাদের বলবো এই বাংলাকে, মাতৃভাষাকে একটা সম্মান দেওয়ার জন্য অর্থাৎ কবিতার মাধ্যমে হোক বা গদ্য পদ্য ইত্যাদির মাধ্যমে হোক, বাংলা ভাষাকে আরো এগিয়ে নেওয়ার জন্য ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বা আরো ভালো করে চেষ্টা ভবিষ্যতে যদি করেন। যেমন আমাদের হাইলাকান্দিতে অনেক আছে, হাইলাকান্দিতে অনেক ভালো ভালো নক্ষত্র যারা কবিতা লেখেন, আমার খুবই ভালো লাগে, ওনারা আছেন। কিন্তু বদরপুরে কিছুটা কম, করিমগঞ্জেও কম বললে চলে। আমি বিশেষ করে বদরপুরে দুই একজন পেয়েছি, আরো ভালো লেখালেখি করে। তার মধ্যে যেমন ওদের সঙ্গে আমার ডাইরেক্ট কোনো পরিচয় হয়নি, ফোনে কথাবার্তা হয়েছে। যেমন এংলাবাজার ওখানে জাকির ভাই আছেন, আরো দুই একজন আছেন ভালো লেখেন। আমরা চিন্তা চর্চা চালাচ্ছি যে এভাবে কোনো মনোভাব রয়েছে কি আমাদের বরাক উপত্যকার যেগুলো ঐতিহাসিক যেগুলো ঘটনা, সেই ঘটনাগুলো আপনারা কবিতার মাধ্যমে? অবশ্যই 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 আমি অনুরোধ করবো আপনাদেরকে বা আমাদের বরাক টাইমসের মাধ্যমে যারা এভাবে প্রতিভাবান রয়েছেন ব্যক্তি, সবাইকে অনুরোধ করবো যাতে আমাদের বরাক উপত্যকার যেগুলো ঘটনা রয়েছে সেই ঘটনাগুলি, সেই কবিতা, গল্প ইত্যাদি প্রবন্ধের মাধ্যমে যাতে আমাদের দর্শকদেরকে বা আমাদের এই বরাকের সকল মানুষ জানতে পারে। অবশ্যই এটা চেষ্টা চলে। একটা সাহিত্য আড্ডা আপনি প্রথমে বলেছেন, এখানে সাহিত্য আড্ডা আমারও খুবই ভালো লাগে। এখানে যদি বদরপুর তথা আশপাশের যারা আছেন, যারা এসব ভালোবাসেন, আজকালকে এসব সকলে ভালোবাসে না, আর অনেকটা জিনিস ভালোবাসাতেই হয়, ভালোবাসাতেই হয়। জগৎটা যখন অন্যদিকে চলে যাচ্ছে, আমরা তো সেদিকে চলে মন যা চায় আমি থায় রে। আমি একটা কবিতা লিখেছিলাম, মন যা চায় আমি থায় রে। এই থায় রে যে শব্দটা, এটার থেকে আমরা ফিরতে হবে।
এই সুতের পানে আমরা চললে তো হবে না। না, হবে না। আমার নতুন প্রজন্ম আছে, তাদেরকে আমরা সুতের পানে ঠেলে দিচ্ছি, এটা তো হবে না। যাই হোক, মানে আনতে হলে এই গভীরতায় যেতে হবে, বাংলা ভাষাকে শ্রদ্ধা জানাতে হবে। শুধু মানে এই খাপ ছাড়া বা তাল বাহনা করলে হবে না। আমরা সকলে মানে মিলেমিশে, আমিও আপনার সঙ্গে যোগাযোগ করেছি, এবার একটা সাহিত্য আড্ডা বা সাহিত্য চর্চা যেটা আর কি, যদি করি। আরো বিভিন্ন ঐতিহাসিক স্থান আছে, বোধপুরেও আছে, বরবেড়িতেও আছে। বোধপুরে যদি আপনি একটু সুযোগ করেন বা ওনারাও আসে, এখানে আসেন, আমরা নিশ্চয়ই সুযোগ দেবো সেই প্রতিভাগুলো আমাদের শ্রোতাদের দেখানোর জন্য। তখন শুধু আমি নয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আরো ভালো ভালো জিনিস আসবে। আমিও লোভী মানুষ, বাস্তবে আমিও লোভী, আমিও কিছু জানতে চাই, জানার ইচ্ছা। হয়তো এমন কোনো প্রতিভা আমার সামনে এসে যেতে পারে, হয়তো আমারও আরো এগিয়ে যাওয়ার মনোভাবটা আরো জাগ্রত হতে পারে। তাই আমি সকলকে এখানে আহ্বান করছি, আরো আপনারাও আসুন, আমরা বসে কিছুটা আনাচে কানাচে পান দোকানের সামনে বা অযথা সময় নষ্ট না করে বাংলা নিয়ে চর্চা করি। চর্চা করলে অনেক রহস্য বেরিয়ে আসে। আমি বলেছি মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান সমান সমতুল্য হিসেবে যদি আমরা ধরে নেই, তাহলে আমাদের ভাষা হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষাকে সম্মান করা এবং তাকে অমর হিসাবে রাখা, আর সেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমি ওই অনুষ্ঠান শেষে আবারও আপনাকে ধন্যবাদ জানাবো, আবারও আপনাকে আমরা ডাকবো, আপনারা আসবেন এবং সেই কবিতাগুলি আমাদের দর্শকদেরকে পড়ে শোনাবেন। অবশ্যই অবশ্যই। এবং আমরা সেই বরাক টাইমসের মাধ্যমে আপনাকে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এবং আপনি যাতে সেই বরাক কেন সেই বাংলাভাষীর মধ্যে একটা উদাহরণ সর্বশেষ থাকেন, সেই দোয়া এবং আশীর্বাদ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ। ধন্যবাদ। আমিও আজকের অনুষ্ঠানের শেষাংশে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, মানে আমাদেরকে এখানে আসার যে সুযোগ করে দিয়েছেন বা কথাবার্তা শুনেছেন, প্রশ্ন করেছেন, তার জন্য ধন্যবাদ।